সুভাষিস, এই যে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং, এটা কি আসলে? আমরা তারপরে আসছি পুরো বিষয়টা। লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং একটা হাই লেভেল সায়েন্স, যেটাকে আমরা শর্ট ফর্মে এনএলপি বলে থাকি। এনএলপি হচ্ছে আমরা যে মানুষ কথা বলি, চলি ফিরি, ইন্টারঅ্যাক্ট করি বিভিন্ন রকম পোডিয়াম। এই যে আমি তুমি কথা বলছি, আমার কথা বলার একটা স্টাইল আছে, তোমার কথা বলার একটা স্টাইল আছে। এনএলপিতে এটাকে বলা হয় প্যাটার্ন স্টাডি। বিভিন্ন লোকের বিভিন্ন প্যাটার্ন হয়। আমি যদি একটা অন্য লোক সেজে এখানে বসে থাকি, তাহলে আমাকে তার প্যাটার্নটাকে ইন্টারভিন করে তার মতো প্যাটার্নটাকে কপি পেস্ট করতে হবে, উইচ ইজ প্র্যাকটিক্যালি ইম্পসিবল। ওকে, তো যতটা যে তার প্যাটার্নের ক্লোজ যেতে পারে, সে তার ততটা অ্যালগোরিদমের ক্লোজ যেতে পারবে। তাহলে কি হবে, তার হাব সাব ভাব, তার কথা বলার ধরনটা অনেকটা সিমিলার দেখতে লাগবে, বাট অনেকটা সিমিলারিটি আসবে। কিন্তু তার মানে এই নয় যে আমরা বলতে পারবো আইডিয়াল কপি পেস্ট হয় না। এবং আরেকটা কথা, যে কোনো মানুষের নিজস্ব একটা প্যাটার্ন থাকে। এনএলপি বলে আমার যে প্যাটার্নটা আছে, তোমার যে প্যাটার্নটা আছে, এটা কোনোদিনই এক হতে পারে না। ইটস মোর লাইক এ ফিঙ্গারপ্রিন্ট, কোনোদিনই এক হতে পারে না, ডুপ্লিকেট হতে পারে না। তো এই ভদ্রলোকের যখন আমি বিভিন্ন রকম ভিডিও, বিভিন্ন রকম কাট দাঁড় করিয়ে পজ করে দেখছিলাম, এর একটা ওয়ে অফ প্যাটার্ন, ওয়ে অফ টকিং আছে, যেই টকিং বা প্যাটার্নটা হচ্ছে প্রম্পট বেসিস। উনি কিন্তু প্রম্পটিংয়ের এগেনস্টে কথা বলছিলেন। ওনার যে চোখ, তুমি একটা জিনিস দেখো, এই যে এই ভিডিওটা যেটা চলছে, সেইটা ওই চিট নেবার এবার একটু আগে যদি দেখাও, জাস্ট একটু আগে, জাস্ট চিটটা হাতে অ্যাকসেপ্ট করার আগে, উনার দেখো মনিটা খুব একটা বেশি নড়লো না, যে অ্যাঙ্গেলে ছিল সেই অ্যাঙ্গেল থেকেই চিটটা অ্যাকসেপ্ট করলো। তার মানে এই চিটটা আসছে যেখান থেকে, প্রম্পটারের পেছন থেকে। তার মানে যে প্রম্পটিংটা চলছে, সেই প্রম্পটিংটাই ডকুমেন্টেড করে কোনো একটা নেক্সট কিউ দেওয়া হচ্ছে এই ধরনের। এবং একটা ডিপ্লোম্যাট, যে ডিপ্লোম্যাটের পলিসি লেভেল কথা বলা উচিত, তার তো একটা ডিরেকশনাল কথা বলা উচিত। তিনি 50 বছর বাদে আবির্ভাব করছে, হোক না একটা ইউটিউব চ্যানেলে আবির্ভাব করছে, হতে পারে তার পারিবারিক বন্ধু, তার ভিউয়ার্স বাড়াবার জন্য উনি এসছেন, ভালো কথা, সেটা উন্নতির কথা। কিন্তু উনি যখন এসছেন, এসে তো কোনো ডিপ্লোম্যাটিক কথা শুনলাম না। উনার কথাবার্তাগুলো আমার কেন জানি না মনে হলো জামাতের স্পোক্স পার্সনের মতো। উনি এসছেন ভীষণভাবে ইনাকে মেলাইন করতে এলেন। কি বলেছেন উনি? আমরা একটু শোনাবো এবার আপনাদের কি বলেছেন। আমি একটু শরীফ শাহাবুদ্দিনের কাছে যাব। কি বলেছেন উনি, কি দাবি করেছেন, একটু আপনার কাছ থেকে জানতে চাইবো স্যার। হ্যাঁ, উনি দাবি করছেন যে যারা বিপ্লব করছে এই 5ই আগস্ট, তাদের বলছে এখন ঘুমিয়ে থাকা যাবে না, আরো কাজ আছে, অনেক কিছু করতে হবে, এগুলো বলছে। কিন্তু সেগুলো যে মুখের যে একটা, এর ভিতরে কোনো যে তার যে দৃঢ়তা, তার এগুলো কিছুই পাওয়া যায় না। মনে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছে, অথবা একটা এই সাজানো একটা কিছু, এটা পরিষ্কার বোঝা যায় যে একজন মেজর যে বঙ্গবন্ধুকে হত্যা করছে, সে যেভাবে, যে স্পিরিটে, এখন তো বঙ্গবন্ধু নেই, তার মেয়েও নাই, গভর্নমেন্টও নাই, এখন তো ওদের পাকিস্তান স্বাধীন। তো এখন তো কথা বলবে, সেই কথা। পক্ষে কি এই ধরনের কথা বলা কখনো সম্ভব বলে আপনি মনে করেন? তার বুদ্ধিমত্তা, আমার মনে হয় আমি আপনাকে একটুই বলি, আমার মনে হয় তাকে এত বড় ডিপ্লোম্যাট ভাবার কোনো দরকার নেই। কারণ এটা ছিল তাদের জন্য আপনার কনসোলেশন। এটা বড় একটা কাজ করছে, জাতির পিতাকে হত্যা করছে, এখন তাদেরকে একটা, দেশে থাকতে পারবে না, তাদেরকে একটা দাও, চাকরি দাও, একটা কিছু ফেভার করো। সেইভাবে তাদের পোস্টিং গুলো হয়েছে, অ্যাজ এ ডিপ্লোম্যাট পোস্টিং হয়। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো স্যার, এই মেজর ডালিমকে তো শেখ হাসিনা মৃত্যুদণ্ড দিয়েছিলেন, তাই কি? হ্যাঁ, শেখ হাসিনা দেয়নি, কোর্ট দিয়েছিল। হ্যাঁ, তার সময় হয়েছিল, তার সময় দিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশের যে আদালত আছে মানবতা বিরোধী অপরাধের কারণে হয়েছিল শেষ পর্যন্ত। হ্যাঁ, কার্যকর হয়েছিল। কর্নেল ফারুক সহ আরো কয়েকজনের তো ফাঁসি কার্যকর হয়েছে। মানে তার যে নির্দেশটা বাংলাদেশের কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল, সেটা তাহলে কার্যকর হয়েছিল। তাহলে কিভাবে ইনি বলতে পারেন যে আমি মেজর ডালিম? মানে আমি সুভাষিসের কাছে এটা জানতে চাইবো, যেটা শরীফ সাহেব বলছেন যে তার মৃত্যুদণ্ড কোর্ট দিয়েছিল এবং সেটা কার্যকর করা হয়েছিল, তাহলে আজকে কি করে এটা আবির্ভাব হলো? দেখো, টাইমলাইনটা বোঝাটা খুব প্রয়োজনীয়। কার্যকর করা হয়নি, সে অ্যাবসকন্ডিং ছিল। মৃত্যুদণ্ড হয়েছিল কিন্তু অ্যাবসকন্ডিং।
অ্যাবসলিউটলি স্যার। আমার কোথাও গিয়ে যেন মনে হচ্ছে যে একটা টাইম লাইন ছিল, টাইম লাইনগুলোতে নতুন নতুন ক্যারেক্টারকে তৈরি করা হবে। তুমি একটা টাইম লাইন দেখো, আন্তর্জাতিক মহল থেকে একটা প্রেশার ক্রিয়েট করছে যে বাংলাদেশে প্রপার ইলেকশন করাতে হবে। সেখানে গিয়ে প্রতিটা মেজর পলিটিক্যাল পার্টির দেখো নিজের নিজের ক্যান্ডিডেট আছে, ফেস আছে। জামাত কি কোনো একটা নতুন পলিটিক্যাল ফেসকে সামনে আনার চেষ্টা করছে, না নতুন কোনো একটা পলিটিক্যাল টুলকে সামনে আনার চেষ্টা করছে? সেটা আমার কাছে একটা প্রশ্ন। এবং আমার কাছে আরেকটা প্রশ্ন হচ্ছে, খুব তাড়াতাড়ি এমনও হতে পারে যে বাংলাদেশে ইলেকশন ডিক্লেয়ার হলো এবং বাংলাদেশে একটা টাইম পিরিয়ড জেনারেট হলো। আমি সাহেবের কাছ থেকে জানতে চাইবো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আজকে একটা খবর আছে, ডেইলি স্টারে বেরিয়েছে, আমি দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি সে বলছে এতদিন পরে আরো এক ধাপ এগিয়ে বলছে, বুঝতে পারছে যে তাদের ডেজ আর নাম্বার, এই জন্য বলছে যে হ্যাঁ, যদি রাজনৈতিক দলগুলো চায় যে মেজর সংস্কারগুলো না করে সামান্য কিছু করে আমরা ইলেকশন দেই, সেটা এবছরে হতে পারে। আগে আগে চলে গেছিল, ডক্টর ইউনূস বলছিল 2026 এর। এক্স্যাক্টলি স্যার, এক্স্যাক্টলি স্যার যেটা বললেন আমি এটাকেই সমর্থন করে বলছি যে এটা কোইন্সিডেন্স কি হতে পারে যে গতকাল এরকম একজন মেজর ডালিমের মতো ক্যারেক্টারকে অন এয়ার আনা হলো, আর আজকে এসে বাংলাদেশ ইলেকশন নিয়ে একটা অ্যানাউন্সমেন্টের দিকে যাওয়া হচ্ছে। তার মানে কি যে যার ঘুঁটি সাজানো শুরু করলো, বিএনপি নিজের ঘুঁটি সাজাচ্ছে। একদম 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 এখানে অলরেডি স্যার আমার কেন জানি না মনে হচ্ছে রাজনীতি এখন বাংলাদেশের রাজনীতিতে জামাত মনে করছে যে তারা অনেক কিছু করে ফেলছে, অনেক কিছু তাদের নিয়ন্ত্রণে। তাহলে কি সরকার তো জামাতের কথা মতো। তাহলে কি স্যার এটা এই কারণে হতে পারে যে জামাত নিজের পলিটিক্যাল ফেসটা সামনে এনে জামাত এখন আস্তে আস্তে টোটাল নিজের পলিটিসাইজেশন শুরু করলো এই মাধ্যমে, এবং জামাত আস্তে আস্তে নিজেকে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে এস্টাবলিশ করতে চাইবে বাংলাদেশে? একদম একদম এটা বোঝাই যাচ্ছে যে জামাত এখন বিএনপি কে বাদ দিয়েই মনে করে যে বিএনপি, আওয়ামী লীগ এরা হচ্ছে যখন ক্ষমতা যায় তখনই এই একটা মানে তকমা দিয়ে যে জামাত হচ্ছে আদর্শবান কর্মী, তারা যেমন খুব ডেডিকেটেডলি মানুষ হত্যা করতে পারে, তারা খুব ডেডিকেটেড ওয়েতে দেশের সেবাও করতে পারবে, এরকম একটা ভাব মানুষের কাছে দিচ্ছে যে জামাত এখন ওয়েল ইকুইপড। জামাতের ওই যে ছেলেপেলে গুলো এখন ইয়াতে আছে, ইউনূসের সাথে আছে, যেমন মাহফুজ আলম, ও তো হুজি নাকি যেন আল কায়দার একটা যে ইয়া আছে ব্রাঞ্চ, ওইটার সাথে জড়িত ছিল, ও বিভিন্ন সন্ত্রাসী, এখন জেহাদি এবং জঙ্গি, এই সবগুলো কিন্তু জামাতের আন্ডারে। জামাত অলরেডি 4টে অর্গানাইজেশন এখানে করে ফেলছে। তাহলে কি স্যার জামাত কি নিজের ফেস ক্লিয়ারেন্সের জন্যই কি এই পলিটিসাইজেশন করতে চাইছে, যাতে করে এই জঙ্গি বলে? জামাত নিজেকে ইয়া করার জন্য যে সে ওয়েল ইকুইপড এবং সে এখন সাফিসিয়েন্ট টু রান দি গভর্নমেন্ট। কারেক্ট। তো এইটাই প্রমাণ করার চেষ্টা করছে এবং এটা নিয়েই বিএনপির সাথে জামাতের অলরেডি হিস শুরু হয়ে গেছে।